নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশ্য অখুশি হওয়ার মতন তো কোনো কারণ ঘটেনি। নিফটি আজকেরও কম্প্রিহেন্সিভলি একটা মুভমেন্ট দেখিয়েছে, 25,330-এর কাছাকাছি বন্ধ হয়েছে দিনের শেষে, অর্থাৎ 17 সেপ্টেম্বর। এবং নিফটি যেই যে 25,000-এর ওপর বিগত কয়েকদিন ধরে বন্ধ হচ্ছে, এটা খুব স্বাভাবিকভাবে ভারতীয় শেয়ার বাজারের জন্য একটা ভালো খবর। তার কারণ যে রেজিস্ট্যান্সটা ছিল, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এখন সেই রেজিস্ট্যান্সটাই সাপোর্ট হিসাবে কাজ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েকদিন বা ভবিষ্যতে। এবার যেটা লক্ষণীয় যে 16 সেপ্টেম্বরে ফেডারেল ব্যাংকের যে মিটিং, এফএমসি মিটিং শুরু হয়ে গিয়েছে। আজকে 17 সেপ্টেম্বরও সেখানে মিটিং চলবে এবং এই দুদিনের শেষে তাদের যিনি চিফ জেরম পাওয়েল, তিনি সিদ্ধান্ত নেবেন যে এই গোটা বছরের জন্য, অর্থাৎ যে কটি মাস বাকি আছে, সেখানে ফেডারেল ব্যাংক ফার্দার কোনো ইন্টারেস্ট রেট কাট করতে পারেন কিনা। বাজারের ইন্টারেস্ট কিন্তু এখানেই কেন্দ্রীভূত যে জেরম পাওয়েল ইন্টারেস্ট রেট কাট করতে পারেন এই মিটিংয়ে, এই সম্ভাবনা সেটা অলরেডি মার্কেট অ্যাবজর্ব করে নিয়েছে, অর্থাৎ মার্কেট ধরে নিয়েছে যে এরকম একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু মার্কেটের ইন্টারেস্ট এখন এইটা খেয়াল করা যে জেরম পাওয়েল একটা হকিশ একটা স্টেটমেন্ট দেন, একটা ডোভিশ একটা স্টেটমেন্ট দেন, অর্থাৎ তিনি শৃঙ্খলার কথা বলবেন নাকি তিনি তার ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়ে বাজারকে আর একটু সুবিধে দেবেন, সুযোগ দেবেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে। এইটার দিকে মার্কেট কিন্তু লক্ষ্য করে বসে রয়েছে। তার প্রভাব কি ভারতীয় শেয়ার বাজারের উপর পড়েছে, কমোডিটি মার্কেটসগুলোর উপর পড়েছে? নিঃসন্দেহে পড়েছে। সেটা আপনারা বিগত কয়েকদিন ধরেই দেখতে পেয়েছেন। এবং এটা সবসময় আমাদের খেয়াল করে রাখতে হবে যে যখনই ফেডারেল ব্যাংক তারা ইন্টারেস্ট রেট কম করে থাকেন, তখন কিন্তু কমোডিটি মার্কেটের সেটার ওপর ইউজুয়ালি সেটা কমোডিটি মার্কেটের জন্য খুব ভালো হয়ে থাকে। এক্ষেত্রেও বিগত কয়েকদিন খেয়াল করলে বুঝতে পারবেন, কি সোনার দাম বলুন, কি রূপোর দাম বলুন, সেখানে কিন্তু ইভেন কি যদি ক্রুড অয়েলের দাম বিগত কাল যদি খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে সৌভাগ্যবশত ভারতীয় বিশেষ করে বাঙালি বিনিয়োগকারীদের জন্য এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক যে আজকের সোনাতে প্রায় 150 টাকার মতন কমেছে, রূপোর ক্ষেত্রেও বেশ খানিকটা দাম কমেছে। এটা ভারতীয় বা তথা বাঙালি বিনিয়োগকারীদের জন্য নিঃসন্দেহে ভালো। এইবার ভারতীয় শেয়ার বাজারের উপর একটা পজিটিভ একটা স্পিল ওভার হয়েছে, নিঃসন্দেহ হয়েছে। মার্কেট 25,300-এর উপর যখন উঠেছে, তার মানে তাদের এক্সপেকটেশন রয়েছে ফেডারেল ব্যাংক একটা ইন্টারেস্ট রেট কাট করবেন। কত করবেন সেটা আমরা কেউ জানি না। 25 বেসিস পয়েন্ট সবাই এক্সপেক্ট করে ধরে রয়েছে, 50 বেসিস পয়েন্টসও হতে পারে। সেটা হলে তো মার্কেট খুব স্বাভাবিকভাবে, আমেরিকান মার্কেট সেক্ষেত্রে সেটা পজিটিভলি রিয়াক্ট করার কথা। এবং ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রেও অন্যভাবে ব্যতিক্রম হওয়াটা উচিত নয়। আজকের খেয়াল করে দেখুন যে সানশাইন যে সেক্টরসগুলো রয়েছে, সানশাইন সেক্টরস এর আগেও বলেছি, তার মানে যেটা দাঁড়ায় যে ভারত সরকার যে সেক্টরগুলোকে ভবিষ্যতে সেক্টর হিসাবে ধরছেন, ট্রিট করছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন এবং তার দিকে সমস্ত অ্যাটেনশন দিচ্ছেন যাতে এই সেক্টরগুলো ওয়ার্ল্ড লিডার্স হয়ে উঠতে পারে, এর অন্তর্গত কোম্পানিগুলো গোটা বিশ্বজুড়ে রাজত্ব করতে পারে, সেইগুলোকে সানশাইন সেক্টরস হিসাবে ধরা হয়। এবং বিশেষ করে কেন্দ্রীয় বাজেটে এই সেক্টরগুলোর উপর বেশি ফোকাস করে তাদের জন্য বেশি অ্যালটমেন্ট করা হয়ে থাকে। এর আগে কতবার আলোচনা করেছি সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে, ডিফেন্স সেক্টর নিয়ে, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক ভেহিকেলস, ইলেকট্রিক ব্যাটারিজ, সমস্ত সেক্টরগুলোতে কোনো না কোনো সময় ধরে র্যালি চলেছে। আজকেরও তোর ব্যতিক্রম না। আজকে ডিফেন্স সেক্টরটা খেয়াল করে দেখুন, ক্যাপিটাল গুডস সেক্টরটা খেয়াল করে দেখুন। অর্থাৎ ভারতের যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন, সেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলুন বা যেটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বলুন, দুটো দিকেই কিন্তু ভারত সরকার প্রভূত ইনভেস্টমেন্ট করার কথা বলছেন এবং ফোকাস কিন্তু তাদের দুর্দান্তভাবে রয়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য। কেন সেটাও ব্যাখ্যা করেছিলাম যে দেখুন, ভারতবর্ষকে যদি বিশ্বের অন্যতম সেরা অর্থনীতি হতে হয়, তার দুটো দিকই কিন্তু তাকে সমান তালে উন্নতি করতে হবে। সেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলুন
তাতে রোড রয়েছে, রেলওয়েজ রয়েছে, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, সব কিছু, মানে পোর্টস, সব কিছুতে কিন্তু তাদের উন্নতি করতে হবে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডেটা সেন্টার্স রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, সমস্ত ইউনাইটেড ইউপিআই পেমেন্টস যে সিস্টেমস রয়েছে সমস্ত কিছু তার মধ্যে ইনভলভ রয়েছে। আজকের পিএসইউ কোম্পানিজগুলোতে সিগনিফিক্যান্ট মুভমেন্ট দেখা গেছে প্রায় সমস্ত, বিশেষ করে পিএসইউ ব্যাংকসগুলো, এবং তার পেছনে খুব স্বাভাবিকভাবে একটা অন্যতম কারণ হতে পারে এসবিআই লিড করেছে। কেন এসবিআই লিড করেছে? কারণ এসবিআই খেয়াল করে দেখবেন যে ইয়েস ব্যাংক যখন ভরাডুবির মুখে এসে দাঁড়ায়, তাদের যিনি মালিক, অন্যতম মালিক ছিলেন, তাকে যখন গ্রেপ্তার করা হয় ইয়েস ব্যাংকের ফান্ড নয় ছয় করার জন্য, ইয়েস ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষেত্রে ভরাডুবি হয়েছিল এবং প্রায় 400 টাকার লেভেল থেকে নেমে গিয়েছিল প্রায় 16, মানে আমার যদি যত লাস্ট মনে পড়ছে 6 টাকা থেকে 16 টাকার মধ্যে। সেখানে এত সুবিশাল ব্যাংক, নিফটির অংশ ছিল এক সময়, এরকম একটা সুবিশাল ব্যাংক যদি ডুবে যেত সেক্ষেত্রে তার একটা ক্যাসকেডিং এফেক্ট হতো, এবং সেটা যদি হতো তাহলে ভারতীয় অর্থনীতিকে প্রবলভাবে সেটা ক্ষতিগ্রস্ত করত। স্বাভাবিকভাবে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অ্যাপিল করেছিলেন ভারতবর্ষের বড় বড় ব্যাংকগুলোকে যাতে ইয়েস ব্যাংকের হাল তারা ধরেন। কারা হাল ধরেছিলেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, বন্ধন ব্যাংক, এই ব্যাংকগুলো ইয়েস ব্যাংকে তারা অংশীদারিত্ব নিয়েছিলেন, অংশীদারিত্ব কিনেছিলেন। সবচেয়ে বেশি অংশীদারিত্ব নিয়েছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ, তারা 30% উপর বেশি তারা অংশীদারিত্ব নিয়েছিলেন। বর্তমানে এসবিআই যেটা করেছে যে তাদের হাতে থাকা প্রায় 10% উপর, মাফ করবেন, প্রায় 13.8% স্টেক তারা বিক্রি করে দিয়েছেন। কাদের? সেই স্টেকটা তারা বিক্রি করেছেন সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন, এসএমবিসি। কত টাকায় বিক্রি করেছেন? 8,889 কোটি টাকা। খুব সহজ ভাষায় হিসেবে $1 বিলিয়ন এর স্টেক তারা বিক্রি করেছেন জাপানের এই ব্যাংকটিকে। এর ফলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আস্তে আস্তে স্টেক কমে আসছে প্রায় 13% কাছাকাছি। এখনো কিন্তু এতটা বিক্রির পরে কিন্তু ইয়েস ব্যাংকে স্টেট ব্যাংকের ইনভলভমেন্ট থাকছে 13% কাছাকাছি। অন্যান্য যারা এখনো স্টেক হোল্ডার্স রয়েছেন অত স্টেক নেই, কিন্তু ডেফিনেটলি শেয়ার হোল্ডার হিসাবে 1%-এর উপর যেহেতু তাদের অংশীদারিত্ব রয়েছে, সুতরাং তাদের নাম রয়েছে। তার মধ্যে এইচডিএফসি ব্যাংকও রয়েছে, অ্যাক্সিস ব্যাংকও রয়েছে, ইভেন এলআইসিও কিন্তু ইয়েস ব্যাংকে অংশীদারিত্ব তারা নিয়েছিলেন, কারণ ইয়েস ব্যাংকে বাঁচানোর প্রয়োজন ছিল। সেই ইয়েস ব্যাংক এখন প্রফিটেবল হয়ে উঠেছে, বার্ষিক প্রায় 2000 কোটি টাকার উপর লাভ করছে। অর্থাৎ দায়িত্ব সরকারের দায়িত্ব ছিল, এবং এই বিভিন্ন আমাদের ভারতবর্ষে যে রেজিলিয়েন্ট ব্যাংকিং সিস্টেম তার দায়িত্ব ছিল ইয়েস ব্যাংককে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া। সেটা তারা কাজ সমাপ্ত করে ধীরে 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 তারা এক্সিট করছেন। এর ফলে ইয়েস ব্যাংকের কোনো ক্ষতি হবে বলে কোনো বিশেষজ্ঞ মনে করছে না, কারণ যদি এসএমবিসির মতন কোম্পানি তারা এই ধরনের স্টেক কিনে থাকেন, এবং এই যে সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন, এটা অত্যন্ত বিশ্বের, শুধু জাপানের না, বিশ্বের অন্যতম সেরা ব্যাংক হিসাবে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে পরিগণিত হয়ে থাকে। এর একটা পজিটিভ এফেক্ট ডেফিনেটলি সমস্ত পিএসইউ ব্যাংকসগুলোর ওপর পড়েছে, এবং খুব স্বাভাবিকভাবে সেখানে কেবলমাত্র যে পিএসইউ ব্যাংকসগুলো আজকে র্যালি করেছে তা না, আজকে সমস্ত পিএসইউ ব্যাংকসগুলো, পিএসইউ স্টকসগুলো অর্থাৎ সমস্ত সরকারি স্টকসগুলোকে দেখিনি যে কারা কিরকম র্যালি করেছে। পুরোটা তো বলা সম্ভব না, কিন্তু অধিকাংশ সরকারি ইনস্টিটিউশনসগুলো র্যালি করেছে। উল্লেখযোগ্য যে নামগুলো, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, এরা প্রায় 2% কাছাকাছি র্যালি, ব্যাংক অফ মহারাষ্ট্র 4%, বিইএমএল ডিফেন্স স্টক হিসাবে ধরা হয় যদিও 1.41%, ভারত ইলেকট্রনিক্স 2.2%, ভেল 1%-এর উপর, বিপিসিএল 1.8%-এর উপর, কানাড়া ব্যাংক প্রায় 2.5%-এর উপর, কোল ইন্ডিয়া প্রায় 1%-এর কাছাকাছি। এছাড়া ড্রেজিং কর্পোরেশন 1.5%-এর উপর, গার্ডেন রেজ বিগত 2 দিন ধরে কারেকশন দেখছিল, আজকের আবার প্রায় 7%-এর কাছাকাছি র্যালি করেছে। এছাড়া এইচপিসিএল প্রায় 1%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক প্রায় 1.5%, কয়েকটা ডেফিনেটলি কারেকশন হয়েছে, সেটা তো খুব স্বাভাবিক এতগুলো কোম্পানির মধ্যে। ন্যালকো প্রায় 1.5%-এর কাছাকাছি কারেকশন, এনএইচপিসি প্রায় 1.5%-এর কাছাকাছি কারেকশন। এছাড়া
এনটিপিসি 0.33%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 3.3% র্যালি করেছে। আরবিএনএল রেলওয়ে বিকাশ নিগম 1.75%-এর কাছাকাছি র্যালি করেছে। এইবার এই যে ফেডারেল ব্যাংকের যে এফেক্টটা আসতে পারে, তারা যদি ইন্টারেস্ট রেট কমাতে পারে, এর আগে বলেছি যে ফরচুন 500 যে কোম্পানিগুলো, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় যে 500টা কোম্পানি, তার অধিকাংশ কিন্তু আমেরিকান কোম্পানি, এবং তারা কিন্তু মেজর ক্লায়েন্ট কাদের, ভারতবর্ষের যে বড় বড় আইটি কোম্পানিগুলো রয়েছে, তারা যেহেতু বিশ্বের অন্যতম সেরা আইটি কোম্পানি হিসেবে তাদের ধরা হয়, সুতরাং এদের ক্লায়েন্ট কিন্তু এই ফরচুন 500 কোম্পানিজ। এদের কাছে যদি ইন্টারেস্ট রেট কমানো হয়, খুব স্বাভাবিকভাবে এর আগে বারবার বলা যে তাদের হাতে উদ্বৃত্ত বেশ কিছু অর্থ আসবে, অর্থাৎ কয়েক হাজার ডলার, কোটি ডলার, যেটা খুব স্বাভাবিকভাবে তারা তাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারেন। এর মধ্যে ব্যাংক রয়েছে এবং অন্যান্য কোম্পানি তো ডেফিনেটলি রয়েছে। আজকে দেখুন আইটি কোম্পানি র্যালি করছে এই আশায়, যদি ওখানে ইন্টারেস্ট রেট কমে তাহলে তার একটা স্পিল ওভার এফেক্ট যদি আমাদের কোম্পানিগুলো পায়, আমাদের বিশেষ করে আইটি কোম্পানিগুলো যারা এত মাস ধরে তারা এই যন্ত্রণা সহ্য করছে, সেক্ষেত্রে একটা পজিটিভ, তার একটা মোমেন্টামের কথা প্রত্যাশা করতেই পারে। ছোট বড় মেজর সমস্ত কোম্পানিতে ডান দিক বাঁ দিক আজকের র্যালি হয়েছে। সেক্ষেত্রে অরিয়ন প্রো সলিউশন, বিড়লা সফট, এরা প্রায় 8% কাছাকাছি র্যালি, সিগনিটি টেকনোলজিস 1% কাছাকাছি র্যালি, ফাস্টো সলিউশনস 2%-এর উপর র্যালি, ইনফোসিস 0.64% কাছাকাছি র্যালি, এছাড়া কেপিআইটি টেকনোলজিস প্রায় 4%-এর কাছাকাছি র্যালি, এল&টি টেকনোলজি সার্ভিসেস প্রায় 0.83% কাছাকাছি র্যালি, এলটিআই মাইন্ডট্রি 0.93% র্যালি করেছে। মাইন্ডট্রি র্যালি করেছে খুব হালকা 0.09%, এমফ্যাসিস 0.8% র্যালি করেছে। তাছাড়া পারসিস্টেন্ট সিস্টেম 0.79%, সোনাটা সফটওয়্যার 2.73%, টানলা প্ল্যাটফর্মস 1.69%, টেক মাহিন্দ্রা 1%-এর উপর, জেন্সার টেকনোলজিস 1.99%-এর কাছাকাছি র্যালি করেছে। এবার চলে আসি হচ্ছে ডিফেন্সের যে এই যে র্যালি শুরু হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে, সেটা কি থেমেছে? উত্তর হচ্ছে ডেফিনেটলি না। আজকে র্যালি করেছে, অবশ্যই র্যালি করেছে। অ্যাপোলো মাইক্রোসিস্টেমস হালকা কারেকশন দেখেছে, কিন্তু খেয়াল করে দেখুন ভারত ডাইনামিক্স 1.23%, বেল তো অলরেডি আলোচনা করলাম, ভারত ফর্জ 0.5%-এর কাছাকাছি র্যালি, কোচিন শিপইয়ার্ড 3.73%, ডেটা প্যাটার্নস 3.84%, তাছাড়া গার্ডরেজ বলে দিয়েছি। এছাড়া যেগুলো র্যালি করেছে, হিন্দুস্তান এরোনটিক্স 1%-এর উপর, আইডিয়া ফার্স্ট টেকনোলজি 4%-এর কাছাকাছি র্যালি, কেন্স যদিও এটা সেমিকন্ডাক্টর কোম্পানি হিসেবে ম্যান্ডেটরি করা হচ্ছে ইদানিং 1%-এর উপর, ম্যাসগাঁও ডক 1.78%, এমটিআর টেকনোলজিস 2.94%, নিব লিমিটেড 3.5%-এর কাছাকাছি, প্রিমিয়ার এক্সপ্লোসিভ দুর্দান্ত উত্থান আজকের 11.22। এছাড়া সোলার ইন্ডাস্ট্রিজ, এটাও কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, 1.59% আজকে কিন্তু আমরা উত্থান দেখেছি। তার মানে বিগত যদি কয়েকদিন ধরে দেখেন আপনারা, মূল যদি ফোকাস দেখেন, কিন্তু এই সমস্ত সানশাইন সেক্টরসগুলোর ওপরেই পড়ে রয়েছে। কোনোদিন সেমিকন্ডাক্টর সেক্টর যদি র্যালি না করে, সেক্ষেত্রে ডিফেন্স মেকআপ করে দিচ্ছে। কোনোদিন যদি ডিফেন্স যদি র্যালি না করে, সেক্ষেত্রে শিপবিল্ডিং র্যালি করে দিচ্ছে। অর্থাৎ সেক্টরের অভাব হচ্ছে না র্যালি করার জন্য। যেদিন এই কোনো সেক্টরে র্যালি করছে না, সেদিন রিনিউয়েবল এনার্জি সেক্টরের অন্তর্গত কোম্পানিগুলো র্যালি করে ফেলছে। আজকের ক্যাপিটাল গুড সেক্টর র্যালি করছে। ক্যাপিটাল গুড যে কেবল আজকে র্যালি করছে না, বিগত কয়েকদিন ধরেই র্যালি করছে, এটাও সানরাইজ সেক্টর হিসাবেই ধরা যেতে পারে। এবিবি ইন্ডিয়া 0.7% র্যালি। এআইএ ইঞ্জিনিয়ারিং যেদিন থেকে এই ডেটা সেন্টার নিয়ে যে খবর সমস্ত সংবাদ মাধ্যমে বা মিডিয়াতে চালু হয়েছে, যে সরকার একটা ট্যাক্স হলিডে দেওয়ার সম্ভাবনা রয়েছে ডেটা সেন্টার বিলের মাধ্যমে 20 বছরের জন্য ট্যাক্স হলিডে, তারপর থেকে সমস্ত ক্যাপিটাল গুড স্টকসগুলোতে একটা হই রই ব্যাপার চলছে। এবিবি ইন্ডিয়া 0.7%, এআইএ ইঞ্জিনিয়ারিং 0.74% র্যালি। তাছাড়া কার্বোরান্ডাম ইউনিভার্সাল, এটা অবশ্য হালকা সেখানে কারেকশন আসছে। ফিনোলেক্স কেবলস প্রায় 0.75% র্যালি। গ্রাফাইট ইন্ডিয়া 1.64% র্যালি। গ্রাইন্ডওয়েল নর্টন 2.22% র্যালি। তাছাড়া হানিওয়েল অটোমেশন, এগুলো কিন্তু সুবিশাল কোম্পানি, 1.04%-এর উপর র্যালি, মাফ করবেন 0.88%-এর উপর র্যালি। লক্ষ্মী মেশিনস 2.29%-এর উপর র্যালি।
ওভারঅল S&P BSE ক্যাপিটাল গুডস এর যে ইন্ডেক্স রয়েছে সেটা বা 0.96% র্যালি করেছে। এছাড়া শেফলা ইন্ডিয়া 1.86% র্যালি, সিমেন্স 0.59% র্যালি হয়েছে। যাক, এখানেই আজকে শেষ করছি। এইটুকুনি বোঝার দরকার রয়েছে যে মার্কেট যে একটা অসহ্য চাপের মধ্যে ছিল, সেই চাপটা থেকে বেশ খানিকটা মুক্ত হয়েছে। হ্যাঁ, আমেরিকা এখনো অবধি ট্যারিফ সংক্রান্ত কোনো রিল্যাক্সেশন দেয়নি, কিন্তু ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে তোমরা দাও বাপু বা না দাও, আমরা আমাদের পজিশন থেকে সরবো না, আমরা অল্টারনেটিভ মার্কেট দেখবো। আমেরিকা এখন কান্নাকাটি শুরু করেছে, তোমরা তেল রাশিয়া থেকে কেনা বন্ধ করো, কিনে না, এবং সেখানে বন্ধ করে কারা তেল, কাদের কাছ থেকে তেল কেনো? আমাদের কাছ থেকে তেল কেনো। রাশিয়ার কাছ থেকে তোমরা আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম তার থেকে 5% ডিসকাউন্টে তোমরা পাচ্ছিলে, আমাদের কাছে আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম তার থেকে আরো 5% অতিরিক্ত দিয়ে আমাদের কাছ থেকে তেল কেনো। সোজা ভাষায় হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করো এবং আমাদের থেকে 10% অতিরিক্ত দাম দিয়ে তোমরা তেল কেনো। শুধু তাই না, তাদের আরেকটা আবদার, যিনি হাওয়ার্ড লুটনিক, সেই ভদ্রলোক, তিনি তো পিটার ন্যাভারের মতনই খুবই ভদ্রলোক, তিনি ভারতবর্ষকে ক্রমাগত হুমকি দিয়েছেন। এখন যেটা বলছেন, আমাদের চাষিরা না খেতে পেয়ে মরে যাবে, কারণ চায়না আমাদের কাছ থেকে ভুট্টা কেনা বন্ধ করে দিয়েছে, আত্মহত্যা করবে চাষিরা, ইনফ্যাক্ট করছেও আমেরিকাতে। সেই জায়গাটা দাঁড়িয়ে তোমরা আমাদের কাছ থেকে ভুট্টা কেনো। কি ভুট্টা? জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা, যেটা ভারতবর্ষ কোনোভাবেই অ্যালাউ করেনি এত বছর ধরে। যেটা মনে রাখবেন, মনস্যান্টো ইন্ডিয়া বলে একটা কোম্পানি ছিল ভারতবর্ষে, যেটা আমেরিকান কোম্পানি, তারা এই জেনেটিক্যালি মডিফাইড বেগুন ভারতবর্ষে নিয়ে আসার প্রচেষ্টা করতেই চাষিরা তারা দারুণভাবে তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং মনস্যান্টো ইন্ডিয়া সেটা বন্ধ করতে বাধ্য হয়। জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ভারতবর্ষে স্ট্রিক্টলি ডিসঅ্যালাউড। সেই জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা তারা ভারতবর্ষে পাঠাতে চাইছেন, বলছে যে এখান থেকে তোমরা অ্যালকোহলিক বিভারেজেস তৈরি করো, তোমরা ইথানল তৈরি করো, কিন্তু করো, অর্থাৎ তোমরা আমাদের কাছ থেকে ভুট্টা নাও। আমেরিকার এই আবদার চলতেই থাকবে। আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারা আবদার করবে, এবং আপনারা নিশ্চয় জানেন যে পাকিস্তানের সঙ্গে তাদের চিফ আসিফ মনির, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আবার দেখা করবেন, তাদের যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে তিনি দেখা করবেন। অন্যদিকে বাংলাদেশে আমেরিকান এয়ারফোর্স এসে ঘাঁটি গাড়ছে, অর্থাৎ ভারতবর্ষকে একটা সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা। বাংলাদেশের সঙ্গে তারা জয়েন্ট আর্মি এক্সারসাইজেস করছে, সঙ্গে শ্রীলঙ্কা রয়েছে, অর্থাৎ এটা দেখানো, দেখো তোমাকে চারদিক দিয়ে আমরা ঘিরছি। ভারতবর্ষে খুব স্বাভাবিকভাবে এটা তো ভয় পাওয়ার দেশ যে নয় সেটা তো ডেফিনেটলি বুঝতেই পারছেন। এবং এক প্রসঙ্গে মনে করে দেওয়া দরকার, যখন বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী তিনি করেছিলেন, তখনও আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এই বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলেন, ভারতীয় আর্মি সেখানে গিয়েছিল। সেই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ভারতবর্ষকে শায়েস্তা করতে, অর্থাৎ খুব সহজ ভাষায় আক্রমণ করার জন্য তাদের কুখ্যাত বা বিখ্যাত যাই বলুন কেন 7th ফ্লিট পাঠিয়ে দেন। সেই তৎকালীন সময় আমাদের প্রধানমন্ত্রী রাশিয়ার কাছে অ্যাপিল করেন, রাশিয়া তাদের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন বা নিউক্লিয়ার ওয়েপন সাবমেরিন পাঠিয়ে দেয়, এবং যখন আমেরিকান ফ্লিট আসে তখন রাশিয়ান সাবমেরিনগুলো মাঝ সমুদ্রে তাদের মাথা তুলে তারা দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ আমেরিকা এবং ভারতবর্ষের মাঝখানে প্রাচীর হিসাবে। তখন যে বার্তাটি প্রেসিডেন্ট নিক্সনের কাছে সেই নৌবহরের কর্তা পাঠিয়েছিলেন সেটা হচ্ছে, উই আর টু লেট, দ্য রাশিয়ানস আর হিয়ার বিফোর, অর্থাৎ রাশিয়ানসরা আগে চলে এসেছে। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস পিছিয়ে যাওয়ার ইতিহাস নয়, ভারতবর্ষের ইতিহাস ভয় পাওয়ার ইতিহাস নয়। সুতরাং আমেরিকা সেটা বিলক্ষণ জানেন, এবং এখন তো ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে গিয়ে আমেরিকা তাদের সমস্ত বিশ্বস্ত বন্ধুদের হারাচ্ছে। সম্প্রতিকালে কাতারের উপর যে আক্রমণ ইসরায়েল করেছে তার ফলেও আমেরিকা সেই অর্থে কোনো মুখ খোলেনি, যাকে বলা যেতে পারে। সুতরাং সমস্ত মধ্যপ্রাচ্য দেশগুলো অত্যন্ত বিরক্ত। আমেরিকা নাকি এই মধ্যপ্রাচ্য দেশগুলোকে প্রোটেকশন দেওয়ার কথা, সেটাও তারা করেনি। ওভারঅল যাই হোক না কেন, ভারতবর্ষের জন্যে কোনো রকম টেনশনের তো এই মুহূর্তে কারণ নেই, এটুকুনি বলা যায়। এবং মার্কেট কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মার্কেট সবার আগে গন্ধ পায়। মার্কেট বিপদেরও গন্ধ পায়, মার্কেট সাফল্যেরও গন্ধ পায়, অনেক আগে থেকেই গন্ধ পেয়ে যায়, প্রকৃত ঘটনা ঘটার আগে থেকে। এইটুকুনি আমাদের বুঝতে হবে, অন্তত যারা
শেয়ার বাজারে প্রায় 2 দশকের ওপর যাদের অভিজ্ঞতা রয়েছে বা তারও বেশি রয়েছে তারা বিলক্ষণ এই ব্যাপারটা জানেন। আজকের এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম বিভিন্ন সেক্টরে হতে পারে, তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমি যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র উদাহরণ হিসাবে, আমার কথা হিসাবে শুনে যদি কোনো কোম্পানির ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে। সবার শেষে যেটা বলে থাকি, যদি সত্যি মনে হয় এই ধরনের এপিসোড আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পারবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে সেটা বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায়। একটা লাইক অবশ্যই দেবেন। প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। এই ধরনের এপিসোড সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে যায়। এই কারণেই একান্ত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। আজকের জন্য নমস্কার।